ওয়েলকাম টু মোসাইব ম্যাথ স্টুডিও। ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার সেট থিওরি সম্বন্ধে আজ জানব। তাহলে সেট কী জিনিস, তাহলে আমরা শুরু করি। সেট বলছে কোনো বস্তু সমূহের সংকলন। কি বলছে? বস্তু সমূহের সংকলন। সংকলন এর ইংরেজিটা জানলে সহজেই বোঝা যাবে সংকলনের মানেটা কি। সেটা হচ্ছে গিয়ে কালেকশন। কি? কালেকশন। আর একটু যদি সহজ ভাষায় বলি সেটাকে বলা হয় বা সমষ্টিকে। তাহলে কোনো কিছু কী করবো? কালেকশন করবো বা সমষ্টি কী করবো, সেটাকে আমরা সেট বলবো। তো এই যে সেট বলবো, এই সেট বলার জন্য আবার কিছু নিয়ম আছে বা শর্ত আছে। সেটি প্রথম কি শর্ত বলছে? 1 নম্বর, তাহলে সেট হতে গেলে যে সংকলনটি যে হবে, যে কালেকশানটা হতে হবে, সেই কালেকশানটা কী হবে, মানে সংকলনটা কী হবে, এই সংকলনটি কী হবে? সুসংগত হবে। কী হতে হবে? সুসংগত হবে। মানে হচ্ছে গিয়ে যেটাকে ইংলিশে বলে ওয়েল ডিফাইন্ড। কী হতে হবে? ওয়েল ডিফাইন্ড। তাহলে ওয়েল ডিফাইন্ড বা সুসংগত জিনিসটা কি? ধর আমরা কোনো জিনিস নেই, ধর আমরা গরু নিলাম, তাহলে শুধু গরু নেব, ওখানে ওর ভিতরে ছাগল থাকবে না, ওর ভিতরে ছাগল ঢুকবে না ওই দলে। যদি ছাগল নেই তো ছাগলই থাকবে। ওটাই মানে সুসংগত, মানে ওটাকে বলে ওয়েল ডিফাইন্ড। ওর মধ্যে আদার্স কোনো কিছু জিনিস ঢুকবে না। যখন আমরা পরবর্তী সেটগুলো নেব তখনই একটু ক্লিয়ার আরও হয়ে যাবে। তারপর কি বলছে দ্বিতীয়টা, সংকলনটা তাহলে সংখ্যাটা কী হতে হবে? দুটি বস্তু সবসময় কী হবে? আলাদা হবে। পরস্পর ভিন্ন হবে। পরস্পর কী হবে? ভিন্ন হবে। মানে হচ্ছে কি ডিফারেন্ট হতে হবে, আলাদা আলাদা। মানে একটা জিনিসকে দুবারে নেওয়া যাবে না, একবারই নেব। ওই জন্য বলছে আলাদা আলাদা থাকতে হবে, তাহলে আমরা সেটা সেট বলতে পারবো। 3 নম্বর বলছে এই যে বস্তু সংগত সংকলনটি, সেই সংকলনটির কী হতে হবে? ক্রম নিরপেক্ষ হতে হবে। কী হতে হবে? ক্রম নিরপেক্ষ। ক্রম নিরপেক্ষ এই ইংলিশটা জানলে একটু সহজ হয়ে যাবে। ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। মানে কিছু কিছু বাংলা শব্দ কী হয়, কঠিন হয় বোঝা আসলে, তাই ইংলিশটা জানলে সহজে সুবিধা। এটা ইন্ডিপেন্ডেন্ট মানে ক্রমনিরপেক্ষ, মানে ধর আমি সাজিয়েছি ABC নিয়েছি, এটা পরপর আছে। এবার যদি আমি লিখলো কেউ CBA, এভাবে লেখা যাবে, মানে ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীনভাবে থাকতে পারবে ওরা। তাহলে এই তিনটা জিনিস যদি হয়ে যায় তাহলে আমরা সেটাকে আমরা সেট বলবো। কীরকম? আমরা ধরলাম সেটকে বিভিন্ন রকম এস দ্বারা চিহ্নিত করা, বড় ক্যাপিটাল লেটার দ্বারা A B এরকম দ্বারা চিহ্নিত করা যেতে পারে। তা আমি এস দ্বারা, বড় হাতের এস দ্বারা নিলাম। ধর একটা ভায়েলগুলো নিলাম A E I O U। তাহলে এই ভায়েলগুলোই আছে, এর ভিতরে কি আদার্স কোনো ঢুকবে? ভায়েল যদি বলে দিয়ে ভায়েল নাও, তো ভায়েলগুলো নিয়েছি, এর মধ্যে আলাদা কোনো লেটার ঢুকবে না। তাহলে এরা কি আছে? সুসংগত আছে, এদের মধ্যে আদার্স কোনো কেউ ঢুকতে পারবে না। যদি ভায়েল তো ভায়েল। এখানে যদি আমরা টি বলি তাহলে টি হবে না, কারণ ও ভায়েলের মধ্যে পড়লো না। যদি ঢুকিয়ে দিই তাহলে হবে না। আর কী হতে বলছে? দুটি বস্তু পরে আলাদা, দেখ সবগুলো কি আছে? আলাদা আলাদা আছে। ক্রমনিরপেক্ষ, তা আমি পরপর লিখেছি AE I O U। আমি যদি একটা এভাবে লিখতে পারি IOUE চলবে, কারণ এগুলো সবগুলো ভায়েল আছে, এর মধ্যেই আছে। তাহলে এটা বলা যাবে, এটা হচ্ছে কি ক্রমনিরপেক্ষ বা ইন্ডিপেন্ডেন্ট। বুঝা গেল? আমি এখন ধরো একটা সেট নিলাম, এ নাম দিলাম, এখানে নিলাম আমি 1 2 3 4, চারটা নিয়েছি। তো চারটা নিয়ে সবটি কী আছে? আলাদা আলাদা আছে। আর চারটা পদ নিয়ে তৈরি করেছি, তাহলে এটা আমরা কি একটা তোর গিয়ে সেট বলতে পারবো। ঠিক তো? হ্যাঁ, আশা করি বুঝেছ। এবার সেটগুলো, ধরো এই যে সেট আছে, এটা চারটা পদ নিয়ে আমি সেট নিয়েছি। তাহলে এই যে সেটটা তৈরি হয়েছে, এই ওয়ানটা কার মধ্যে আছে?
একের মধ্যে আছে, এই চিহ্নটাকে বলা হয় বিলংস টু। হ্যাঁ, মানে মধ্যে থাকলে। ধর এখানে 5 কি এর মধ্যে আছে? নাই, তাহলে আমরা কেটে দিলাম 5 নট বিলংস টু এ। যদি থাকে এটা বিলংস টু বলবো, আর যদি না থাকে নট বিলংস টু। তাহলে এতটুকু ক্লিয়ার। এবার আমরা জানবো সেট সমূহের উপস্থাপনা, মানে সেটকে আমরা কিভাবে উপস্থাপন করবো, না প্রেজেন্টেশন অফ সেট, মানে সেটকে আমরা কোনো জায়গায় দেখাবো মানে কীরকম, হ্যাঁ সেই হিসাবে। তাহলে দুটো পদ্ধতি আছে সেটকে প্রতিস্থাপন করার জন্য। কটা পদ্ধতি? দুটি পদ্ধতি আছে। কি কি পদ্ধতি? একটা হচ্ছে গিয়ে ছকবন্দীকরণ পদ্ধতি, যেটাকে বলা হয় রোস্টার পদ্ধতি। কি বলা হয়? রোস্টার। হ্যাঁ, একে বলা হয় রোস্টার, যেটাকে আরেকটা বলা হয় ছকবন্দীকরণ বা ছকবন্দীকরণ, যাকে বলে টেবুলার পদ্ধতি। আরেকটা হচ্ছে গিয়ে ধর্মভিত্তিক বা সেট নির্মাণ পদ্ধতি। যেটাকে ইংলিশে বলা হয় সেট অফ বিল্ডার পদ্ধতি, সেট বিল্ডার মেথড। তাহলে দুটো পদ্ধতি আমরা সেটকে প্রেজেন্টেশন করব। ধরো এখানে আমি কিছু নিলাম সংখ্যা, এই একটা সেট নিলাম, এই সেটের মধ্যে দিয়ে আমি নিলাম 1 2 3 4 5, এইরকম চলছে সেটটা। তাহলে এই সেটের মধ্যে দিয়ে কতটি আছে? সবগুলো আলাদা আলাদা আছে। আর 1 2 3 4 এক থেকে চালু হয়েছে। তাহলে এই যে এইরকম একটা আমি সেট প্রতিস্থাপন করলাম। আচ্ছা, একটা সহজ উদাহরণ দিয়ে আমি যদি বুঝাই, ধরো 1 2 3 4 5, আচ্ছা 1 নিলাম না, আমি 6 7 একটু নিলাম। তাহলে এই যে আমি এটা সেট প্রতিস্থাপন করলাম, এইটাকে বলা হয় রোস্টার বা ছকবন্দীকরণ। এটা কি বলা হয়? রোস্টার বা ছকবন্দীকরণ। আর এটা যে নিয়েছি 1 2 3 4 5, এটাও মানে একটা মানে এভাবে চলতে আছে, এভাবে এর শেষ নাই। তাহলে এটাও একটা সেট প্রতিস্থাপন, এটা কিন্তু সেট। এবার হচ্ছে কি ধর্মভিত্তিক হিসাবে এই যে সেটটা আছে, এই সেটটাকে আমরা কি করব, ধর্মভিত্তিক আকারে সাজাবো। কিভাবে সাজাবো? এটাকে আমি যদি সাজাই ধর্মভিত্তিক আকারে, এ আছে, লিখব এক্স সাচ দ্যাট এক্স, এই যে এক্সটা আছে এভাবে লিখতে পারি, এক্স হলো, এই এক্সটা আমি বলতে পারি যে লেস দেন 8 লেস দেন 1 বলতে পারি। মানে এক্সের যে মানগুলো আছে এখানে যদি আমি 1-এর বড় এবং 8-এর সব থেকে ছোটো, মানে 8-এর ছোটো থাকবে, এইরকম ভিতরে থাকবে সংখ্যাগুলো। আর এটাও লিখতে পারি যে এক্স বিলংস টু এন, মানে ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে সংখ্যাগুলো। তাহলে এইভাবে আকারে আমি যদি প্রকাশ করতে পারি, সেটাকে আমরা বলবো ধর্মভিত্তিক পদ্ধতি। ঠিক আছে, আরও উদাহরণ জানবো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে পরবর্তীতে। আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরো এই একটা সেট নিলাম, আমি ছকবন্দি আকারে লিখছি, হ্যাঁ রোস্টার পদ্ধতি লিখছি। কীভাবে লিখছি? 3 6, আচ্ছা 3 6 9 12 15 ডট ডট করে চলতে আছে এরকম। এটাও সব দিলাম। এটাকে ধর্মভিত্তিক আকারে লিখব। কীভাবে লিখব? এ এক্স সাচ দ্যাট এক্স ইকুয়াল টু 3n,
এক্স ইকুয়াল টু 3n, যেখানে n বিলংস টু n। তাহলে n বলতে ন্যাচারাল নাম্বার, তা ন্যাচারাল নাম্বার যদি n এর মান যদি আমরা 1 নিই, তাহলে এখানে 1 যদি বসাই 3 একে 3, তাহলে এক্সের মান কত হলো 3। আমি যদি 2 নিই, n এর মান কত 2 নেওয়া, তো 3 দিয়ে কত হলো 6, তাহলে 6 আসলো। তারপর 3 মানে ন্যাচারাল নাম্বার পর 1 2 3 বসাবো, আমরা 3 বসালাম, 3 3 9। আচ্ছা, এইভাবে আমরা বসালে এই মানগুলো পেয়ে যাব। তাহলে এটাকে আমরা এইভাবে আকারে লিখতে পারি। হ্যাঁ, এইভাবে লেখাটাকে বলা হয় ধর্মভিত্তিক পদ্ধতি সেট। তাহলে দুরকম আকারে লেখা যাবে, এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে। বেশিরভাগ কোশ্চেনে এগুলো লেখা থাকে, কখনো এখানে লেখা থাকে। তো যেরকম থাকবে একটু বুঝে শিখতে হবে। তো কখনো বলা থাকে যে এটার ছকবন্দিকরণ রোস্টার আছে, এটাকে ধর্মভিত্তিক পদ্ধতি আকারে লেখো, ধর্মভিত্তিক আছে রোস্টার আকারে প্রকাশ করো। ঠিক আছে, এবার চলে আসবো আমরা কিছু সেট সম্বন্ধে জানবো যে কী রকম সেট হয়। তাহলে ফার্স্ট অফ অল জানবো সসীম সেট। সসীম সেট একে বলা হয় ফাইনাইট, মানে সসীম বলতে একটা নির্দিষ্ট পর্যন্ত থাকবে, এটা হলো ফাইনাইট পর্যন্ত থাকবে। ধরো একটা সেট নিলাম এ, কি নিলাম 2 4 6 8, ঠিক আছে। তাহলে এই সেটটা কি আছে, সব জোড় সংখ্যাগুলো আছে 2 4 6 8, আর নির্দিষ্ট শেষ পর্যন্ত আছে, এখানে বন্দি করে দিয়েছি শেষ, আর নাই ডট ডট দিইনি, তাহলে একটা নির্দিষ্ট পর্যন্ত থাকবে, সেটাকে আমরা বলবো সসীম সেট। আর একটা লিখবো অসীম সেট। কোন সেট লিখবো? অসীম সেট, যেটাকে বলা হয় ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেট, ইনফাইনাইট সেট কি, ধরো একটা সেট নিলাম আমরা, একটা সেট নিলাম 1 2 3 4 5 চলছে, মানে শেষ নাই, চলতেই থাকবে, এটাকে বলো ইনফাইনাইট সেট। এই যে এরকম নিয়েছি, এটা 3 6 9 আরও 15, আর চলতে যাবে। হ্যাঁ, 3-এর গুণিতক আছে এটা, তাহলে এটা চলতে চলতে হবে, এটা হলো অসীম সেট, এর কোনো শেষ নাই। এটা যেরকম শেষ 2 3 4 5 7, এটা হলো সসীম সেট। তাহলে এই আমরা সসীম আর অসীম সেটগুলো জানলাম। নেক্সট আমরা জানবো একপদী সেট। একপদী সেট, সিঙ্গেল টন সেট, সিঙ্গেল মানে একটা। তাহলে একপদী একটা সেট আছে, এই সেটের মধ্যে কটা থাকবে? একটাই পদ থাকবে, একটাই আছে পদ, তাহলে আমরা এটাকে একপদী সেট বলবো। এটা তো রোস্টার পদ্ধতি হয়ে গেলো। ছকবন্দীকরণে কীভাবে হতে পারে? এভাবে লিখতে পারি এ এক্স সাজ দ্যাট এক্স হলো, একটা ধরলাম এক্স হলো একটি অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। তাহলে 0 লেস দেন এক্স লেস দেন 2। তাহলে অখণ্ড সংখ্যাগুলো আমরা কি জানি? 0 থেকে চালু 0 1 2 3, তাহলে 0 থেকে 2 এর মধ্যে একটাই অখণ্ড সংখ্যা পাবো, সেটা পাবো কত? 1। এভাবে প্রতিস্থাপন করা যাবে, ঠিক আছে। তাহলে এটা একটা রোস্টার পদ্ধতি, এটা হলো ধর্মভিত্তিক পদ্ধতি। ক্লিয়ার হয়ে গেল আশা করি। দ্বিতীয় পার্ট হচ্ছে গিয়ে শূন্য সেট। শূন্য সেট, তাহলে শূন্য সেট কি? যেটাকে বলা হয় নাল সেট। নাল সেট কি? শূন্য বলতে কি সেটের মধ্যে কোনো কিছুই থাকবে না, মানে একটা সেট নিলাম, এর মধ্যে কি থাকবে? কিছু থাকবে না। এটাকে কি দ্বারা চিহ্নিত করায়? এখানে এ লিখলাম, কিন্তু এই শূন্য সেটকে ফাই দ্বারা চিহ্নিত করায়। কি দ্বারা চিহ্নিত করায়? ফাই দ্বারা চিহ্নিত করায়, গ্রিক অক্ষর এটা ফাই। এইটাকে আমরা কী দেওয়া? শূন্য সেট। এবার যদি কখনো লেখা থাকে যে একটা সেট দিয়ে দিল, হ্যাঁ, এখানে একটা ফাই দিয়ে দিল, তাহলে এটা কি শূন্য সেট না একপদী সেট? এটা একপদী সেট, কারণ এর মধ্যে একটা পদ আছে, ফাই একটা পদ, যে কোনো কিছু। এই এমসিকিউ থেকে এটা কি ভোলাবার জন্য দেখা এখানে ফাই দিয়ে দিয়েছে, এটা শূন্য সেট না, এখানে একটা কিছু আছে, ফাই একটা শূন্য, তাহলে এটা কিন্তু একপদী সেট, এটা কিন্তু একপদী সেট হয়ে যাবে, আর একপদী সেট হবে। আর এটা যে কোনো কিছু থাকবে না, সেটা হবে শূন্য সেট, এর মধ্যে কোনো কিছু থাকবে না। তো এইভাবে এবার রস্টার পদ্ধতিও ধর্মভিত্তিক পদ্ধতিও লেখা যাবে। কীভাবে লেখা যাবে? এইভাবেই লেখা যাবে। ধরো এখানে একটা ফাইল নিলাম সেট, এখানে বলছে এক্স সাজ দ্যাট এক্স এক্স হলো একটি অখণ্ড সংখ্যা। আগের মতোই উদাহরণ দিচ্ছি, অখণ্ড সংখ্যা। তাহলে এখানে দিল 2 লেস দেন এক্স লেস দেন 3, তাহলে 2 আর 3-এর মধ্যে
কোনো অখণ্ড সংখ্যা আছে 2-এর উপর 3, 2 নিচে 3 নিচ্ছে না, কিন্তু এখানে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, পদগুলো পাওয়া যাচ্ছে না। এই যে এটা কিন্তু অবশ্যই শূন্য সেট বলবো। কোন সেট বলবো? শূন্য সেট বলবো, কারণ এর মধ্যে কোনো পদ নেই। এবার জানবো যেটা সাবসেট। কি জানবো? সাবসেট, যেটাকে বলা হয় উপসেট বাংলায়। উপসেট কি? সেট নিয়ে কোনো কিছু একটা আবার কোনো সেট তৈরি হবে, হ্যাঁ, সেটাকে বলবো উপসেট। তাহলে একটা সেট নিলাম, ধরো একটা সেট নিলাম বড় নাম দিলাম 1 2 3 4 5 6 7 8, এই নাম দিলাম, একটা বড় সেট নিলাম এখান থেকে আমি একটা সেট তৈরি করব। এখান থেকে যে পদগুলো আছে পদগুলো নিয়ে একটা সেট নিলাম, নিজের ইচ্ছা মতো নিলাম, 3 নিলাম, 5 নিলাম, 7 নিলাম, ঠিক আছে। তাহলে এই সেটটা কি বড়, এদেরকে নিয়ে আমি কি করলাম, কিছু সংখ্যক পদ নিয়ে একটা তৈরি করলাম সেট, এটাও তো সেট বলা যাবে, ঠিক আছে। তাহলে এই যে এখান থেকে যে সেটটা তৈরি হলো, এটা কি বলবো আমরা? সাবসেট। কি বলবো? কার সাবসেট? এর সাবসেট। কে? বি। তাহলে আমরা এটাকে কিভাবে প্রেজেন্টেশন করব, লিখবো কিভাবে? এইভাবে লিখব যে বি সাবসেট অফ এ। দেখবো মুখটা খোলা কোন দিকে আছে? এই দিকে খোলা আছে। তাহলে এর সাবসেট কে? বি। মানে হচ্ছে যদি এক্সটা যদি কোনো কিছুতে এভাবে বলতে পারে 3টা কিসে আছে? বিতে আছে। 3টা কিসে আছে? বিতে আছে। তাহলে আমরা বলতে পারবো অবশ্যই এই 3টা এতে আছে, কারণ বলে দিয়েছে বি সাবসেট অফ এ। তাহলে এটার মধ্যে যে কিছু থাকবে, এর মধ্যে যা থাকবে অবশ্যই এর মধ্যে থাকতেই হবে, তবেই বলবো আমরা সেটা সাবসেট। আশা করি ক্লিয়ার হলো সাবসেটটা। মানে কোনো একটা সেট থেকে কিছু সংখ্যক পদ নিয়ে যে জিনিস তৈরি করব, সেটাকে বলবো ওই সেটটার সাবসেট। এবার চলে আসব সমান সেট। কোনো সেট যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে গিয়ে বলবা, তাহলে আমি একটু আরেকবার ভিডিও বানিয়ে ক্লিয়ার করে দেব। সমান সেট বলতে ইকুয়াল সেট। ইকুয়াল সেট মানে কি? কখন সমান? দুটো সেট নিয়ে আমরা যে কোনো দুটো সেট নেব। একটা সেট নিলাম 1 2 3, ঠিক আছে, আর একটা বি সেট নিলাম। কি নিলাম আমি? এখানে নিলাম, লিখলাম 3 2 1। তাহলে দুটো সেট কি সমান আছে? এখানেও 3টা আছে, এখানেও 3টা আছে। এখানে যে পদগুলো আছে সেখানেও এই পদগুলো আছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারবো এ সমান বি, মানে দুটো সেট সমান। আর যদি সমান না হয় তো এ নট ইকুয়াল টু বি, ঠিক আছে, নট সমান সেট। তাহলে সমান সেট কখন বলবো? যে পদগুলো সমান থাকবে আর এই জিনিসগুলো কী থাকবে? সমান থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো? সমান সেট। এবার জানবো গিয়ে প্রপার সাবসেট। প্রপার সাবসেট, প্রপার সাবসেট যেটাকে বলে যথার্থ উপসেট। কি বলা হয়? যথার্থ উপসেট। আমরা উপসেট সম্বন্ধে জানলাম, সাবসেট মানে কিছু বড় একটা সেটের মধ্য দিয়ে একটা সেট তৈরি করব, যেটা থাকবে সেটাকে আমরা বলবো সাবসেট। মানে এ সেট, যে সেটের পদগুলো আছে বি সেটে পদগুলো ছাড়াও কিছু অতিরিক্ত পদ আছে, সেটাকে আমরা বলবো উপসেট। তাহলে প্রপার সাবসেট কি? যথার্থ উপসেট কি? যথার্থ উপসেট বলছে আমরা এমনভাবে এ আর দুটো বি সেট নেব, হ্যাঁ, এমনভাবে সেট নেব দুটো, এই বি সেটের যে প্রত্যেকটা পদ এ সেটেরও পদ। বি সেটের প্রত্যেকটা পদ কি? এই বি সেটে যতটি থাকবে এ সেটেরও প্রত্যেকটা পদ থাকবে। ওই জন্য বলছে দুটো সেট যদি আমরা এ একটা বি নিই, বি সেটের প্রত্যেকটা পদ এ সেটেরও পদ। তাহলে বি সেটে যদি প্রত্যেকটা পদ এ সেটের, তাহলে বি সাবসেট অফ এ, ঠিক তো? বি সেটের প্রত্যেকটা পদ কার মধ্যে আছে? এর মধ্যে আছে। তাহলে বলতে পারবো এ সাবসেট অফ বি, মানে বি সাবসেট অফ এ।
এখানে এ সেটে কমপক্ষে একটা পদ আছে, এ সেটে কমপক্ষে এমন একটা পদ থাকবে যা বি সেটে থাকবে না, নাও থাকতে পারে, এটার পদ নয়। তখন আমরা বলবো, আমরা কি বলবো, এটাকে বলবো যথার্থ উপসেট। মানে বি সাবসেট অফ এ তো হলোই, এবার এ সেটে এমন একটা পদ থাকবে যা বি সেটে থাকবে না। একটা, কটা, মাত্র একটা, একটি পদ, মনে রাখতে হবে কটা, একটি পদ নয়, সেটাকে আমরা বলবো যথার্থ প্রপার সাবসেট। ক্লিয়ার তাহলে হলো? এবার চলে আসবো আমরা সার্বিক সেট, ইউনিভার্সাল সেট। এটা প্রপার সাবজেক্ট ক্লিয়ার হলো, যত মানে উপসেট যত থাকবে ওর সাথে একটা পদ কম থাকবে, এটাই হলো, আর কিছু না। আমি যদি উপসেট বের করি, যতটি বের হবে, আর প্রপার সাবজেক্ট তার থেকে কি হবে, একটা কম হবে। ঠিক আছে, যখন আমরা ম্যাথ করবো, অঙ্কগুলো করবো, ঠিক হয়ে যাবে। এবার হচ্ছে গিয়ে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট কি, যেটাকে বলে সার্বিক সেট। সার্বিক সেট হলে কি, ইউনিভার্সাল মানে কি পুরো থাকবে, মানে ধর এখানে এ নিলাম একটা সেট 1 2 3, বি নিলাম গিয়ে নিলাম 3 5 7, বি সি নিলাম 8 8 2 4, এইরকমভাবে নিলাম। তাহলে এখানে আমরা তিনটা নিলাম সেট, এই তিনটা সেট একটা বড় একটা সেট তৈরি হবে। কী হবে, একটা বড় সেট তৈরি হবে। এখানে নিলাম 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম, 4 নিলাম, 5 নিলাম, 7 নিলাম, 8 নিলাম। দেখো তো 1 2 3 আছে, 1 2 3 আছে, 3 5 3 5 আছে, 8 2 4 আছে, 8 2 4 আছে। তাহলে সবগুলোই আছে এর মধ্যে। আমি এখানেও 2 আছে, এখানে 2 আছে, দুবার নেব না, একবারেই নেব। সেট তৈরি বলে দিয়েছে যে ডিফারেন্ট হবে, আলাদা আলাদা হতে হবে। তাহলে এইগুলো সেট নিয়ে আমি কী করলাম, একটা সেট বড় বানালাম, এইটাকে বলা হয় ইউনিভার্সাল। দেখ এখান থেকে আবার সেটগুলো তৈরি হয়েছে, এখান থেকে আবার ছোটো ছোটো বানিয়েছি, এগুলো কী হয়ে গেলো, ইউ এর কী হয়ে গেলো, এটা সাবসেট হয়ে গেলো। এগুলো কী বলা হয়, সাবসেট। তাহলে ইউনিভার্সাল সেট বলবে, সার্বিক সেট বলে যতগুলো সাবসেট আছে তার মধ্যে যে একটা বড় সেট যে তৈরি করব, সেটাই হচ্ছে গিয়ে সার্বিক সেট, ইউনিভার্সাল সেট। এখান থেকে সব সেটগুলো ভেঙে ভেঙে তৈরি হবে। আশা করি বোঝা গেছে। এবার জানবো নেক্সট হচ্ছে গিয়ে সূচক সেট। কী জানবো, সূচক সেট, যেটাকে বলা হয় পাওয়ার সেট। সূচক সেট কি, ধর একটা সেট নিলাম 1 2 3, এই যে সেট নিলাম, এই সেট থেকে কতটি উপসেট তৈরি করা যাবে, সেটাকে বলবো আমরা সূচক সেট, পাওয়ার অফ সেট। এই সেট আছে, এই সেট থেকে কতটি সেট করা যাবে, ধর আমরা একটা সেট জানলাম না, 5 আনলাম, কী জানলাম, 0। তাহলে কোনো কিছু সেটের একটা উপসেট থাকবেই, কি থাকবে, 0 সেট থাকবে, কোনো কিছু না থাকলেও 0 থাকবেই। মানে কিছু নাই, মানে ওর কি একটা 0 বলতেই পারবো। আর কি থাকবে, এখানে আর একটা আমরা উপসেট বানাতে পারবো। ধরো একটা সেট বানালাম, গিয়ে কীভাবে বানাবো, একটা 1, এটাও একটা কিন্তু সেট, 2 এটাও একটা সেট, 3 এটা একটা সেট, একপদী করে একটা করে নিলাম, তো একপদীও সেট হয়, একটা একটা করে নিলাম। এবার আমরা দুটো করে নিতে পারি, কীভাবে নিতে পারি, 1 2 2 3 হলো, দুটো করে পেলাম আমরা। এবার আমরা নিতে পারবো, তিনটা করে নিতে পারবো, কীরকম, 1 2 3। ঠিক আছে, তাহলে মোট কটা হলো, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা, একে 7টা। আর একটা হবে, কোথায় বললো, 1 2 3 1 2 2 3, একটা 3 1 হবে, 3 1। তাহলে বলো 1 2 3 2 3 4 5 6 7 8টা হলো, কটা হলো, তাহলে তিনটা পদ নিয়ে কটা সাবসেট তৈরি হলো, মানে সূচক সেট তৈরি হলো, পাওয়ার অফ সেট 8টা তৈরি হলো, কটাই হলো, 8টি তৈরি হলো। এটা তিনটা দিয়ে উদাহরণ বললাম। এখানে যদি অনেকগুলো পদ নিয়ে তৈরি হয়, তাহলে আমাদের তৈরি করতে অনেক বড় লাগবে, অনেক বড় মানে সময়ও লাগবে, ঠিক তো। তার জন্য একটা সূত্র বলে দিয়েছে। কি সূত্র বলে দিয়েছে, এখানে যতগুলো থাকবে 2 টু দি পাওয়ার
এখানে যদি 5টা থাকে তাহলে 2^5, যতগুলো পদ থাকবে তার উপর পাওয়ার তত দিব, এখানে যত আসবে সেটাই ততটি ওর সূচক সেট। এই সূচক সেটটি কী দ্বারা চিহ্নিত করা হয়? পি অফ এ দ্বারা চিহ্নিত করা হয়, পাওয়ার অফ সূচক সেট। ঠিক আছে, তা আজকে এতদূর পর্যন্ত। নেক্সট আমরা বিভিন্ন রকম সূচকের ডায়াগ্রাম শিখব, চিত্রের মাধ্যমে বোঝাবার চেষ্টা করব, কিভাবে সেটকে আমরা সহজেই চিত্রের মাধ্যমে সলভ করতে পারবো, সে নেক্সট ভিডিওতে দেখানো হবে। ঠিক আছে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে, যেন সবারই দেখার সুবিধা হয়। আর কোনো যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে লিখবেন, সেটা আমি সলভ করার চেষ্টা করব।